हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 7 এর নিজে করি 1.2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো নিজে করি 1.2 এর পার্ট 1 এ কিন্তু আমাদের এই 1 এর দাগ থেকে 5 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজ আমি তোমাদের 6 এর দাগ থেকে 10 এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আজকে আমি এই ভিডিওতে তোমাদের সমাধান করাবো। যদি পার্ট 1 তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই পার্ট 1 এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো পার্ট 2 তে আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, কোনো ভগ্নাংশের মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 মূল্য কত টাকা হিসেব করি। এবার দেখো তোমাকে বলা হয়েছে কোনো একটি সম্পত্তি ধরো তোমাদের তার 5/7 মূল্য হচ্ছে 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 মূল্য কত। এ দেখো এর আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু আমাদের ভগ্নাংশ ছিল না, আমাদের কি ছিল পূর্ণ সংখ্যা, ওগুলো কোনো সমস্যা হয়নি। কিন্তু এটা হচ্ছে একটু ভগ্নাংশ রয়েছে, তার জন্য এই অঙ্কটা করার সময় একটু নিয়মটা আলাদা হবে, তোমরা ভালো করে বুঝবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে দেখো দুটো ভগ্নাংশ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 5/7, একটা হচ্ছে 2/7। প্রথমে আমাদের জানতে হবে এই ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটা আমাদের বড় আর কোনটা ছোট। কোনটা বড় আর কোনটা ছোট নিয়ম জানার নিয়ম দেখো, ধরো কোনো একটি ভগ্নাংশ থাকলো, ধরো এখানে 5/7 যেটা আছে সেটাই লিখলাম 5/7, একটা রয়েছে কি 2/7। এবার এই যে ভগ্নাংশ থাকে এই ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচের যেটা থাকে সেটাকে বলা হয় হর। এবার দেখো যদি কোনো দুটো ভগ্নাংশের এই হরটা সমান হয়, দেখো এখানে এই ভগ্নাংশটার হরও 7, এই যে ভগ্নাংশটার হরও কি 7। যদি কোনো ভগ্নাংশের হর সমান হয়, হর কি সমান, কোনো দুটো ভগ্নাংশের কিংবা তিনটে ভগ্নাংশের কিংবা তারও তিনের অধিক ভগ্নাংশ যদি হর সমান হয়, তাহলে লব যেটার বড় হয় সেটাই হচ্ছে আমার বড় ভগ্নাংশ, আর লব যেটা ছোট হবে সেটা আমার ছোট ভগ্নাংশ। এবার দেখো এই দুটো ভগ্নাংশের হর দেখো দুটোতেই 7, তাহলে হচ্ছে দুটো হর যদি সমান হয়ে যায় তাহলে লব যেটা বড়, এখানে দেখো লব কত রয়েছে এটাতে 5, আর এটার লব কত রয়েছে 2, তাহলে হচ্ছে যেটা লব বড় এখানে এই ভগ্নাংশটা লব বড়, তাহলে এটাই হচ্ছে বড় ভগ্নাংশ। আর এটা দেখো লব কত 2, তাহলে এটা হচ্ছে লবটা ছোট, তাহলে এটা হচ্ছে ছোট ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটা 5/7 ভগ্নাংশটা বড়, আর 2/7 ভগ্নাংশটা হচ্ছে আমাদের ছোট ভগ্নাংশ। এবার দেখো এটা তো বোঝা গেল, এবার আমরা অঙ্কটা করব। প্রথমে কি বলা হয়েছে দেখো, গণিতের ভাষায় আমরা কি লিখবো, প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো কি রয়েছে, একদিকে রয়েছে সম্পত্তির পরিমাণ, কি রয়েছে সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ ব্র্যাকেট রয়েছে অংশ, কি অংশতে দেওয়া রয়েছে, আর হচ্ছে মূল্য, সম্পত্তির মূল্য বা মূল্যতে কিসে দেওয়া রয়েছে দেখো তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো, মূল্য দেওয়া রয়েছে টাকাতে। সম্পত্তির পরিমাণ দেখো 5/7 মূল্য, তোমরা বইটার দিকে একবার লক্ষ্য করো, 5/7 মূল্য দেওয়া রয়েছে 2825 টাকা। তাহলে আমরা এখানে 5/7 লিখবো, 5/7 মূল্য হচ্ছে 2825 টাকা। এবার হচ্ছে 2/7 মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা আগের যে ছোট বড় নির্ণয় করলাম শুধুমাত্র এটার জন্য, তাহলে দেখো এটা আমার বড় ভগ্নাংশ, এটা আমার ছোট ভগ্নাংশ, তাহলে হচ্ছে এই বড় বেশিটার মূল্য হচ্ছে 2825 টাকা। ধরো তোমাদের একটা সম্পত্তি রয়েছে, ভাগ করলে একটা বড় একটা ছোট, যে বড় সম্পত্তিটা তুমি বিক্রি করলে পেলে হচ্ছে 2825 টাকা। এবার যেটা তুমি ছোট ভাগ করেছিলে ওই সম্পত্তিটাকে অল্প ভাগ করেছিলে সেটা যদি বিক্রি করো তাহলে কি পাবে, তুমি কম টাকা পাবে। বড়টার জন্য যত টাকা পেয়েছো ছোটটার জন্য কি পাবে, কম পাবে। তাহলে দেখো এই ভগ্নাংশটা আমার হচ্ছে কি ছোট, এখান থেকে এদিকে কি হচ্ছে কমছে, এদিকেও আমার কি হবে দেখো এটা হচ্ছে কমবে। তাহলে দুই দিকে যদি কমে আমাদের কি দেখো সম্পর্ক নির্ণয় করার সময় আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে, নাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। যদি দুই দিকে কমে তাহলে আমাদের হচ্ছে সরল সম্পর্ক হয়, এদিকে কমছে এদিকেও কমছে, কি সম্পর্ক, সরল সম্পর্ক, অথবা দুই দিকেই বাড়ছে তো আমাদের সরল সম্পর্ক। কিন্তু যদি দুটো বিপরীত হয়, এদিকে ধরো বাড়ছে এদিকে কমছে তখন ব্যস্ত সম্পর্ক, অথবা এদিকে কমছে এদিকে বাড়ছে তখন আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা দেখো দুই দিকেই যেহেতু কমছে তাহলে আমাদের এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। আমরা কি লিখতে পারবো, অতএব সম্পত্তির পরিমাণ ও মূল্যের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে।
এবার দেখো 5% মূল্য হচ্ছে 2825 টাকা। এবার আমরা এটাই লিখবো কি, যে 5% সম্পত্তির মূল্য হচ্ছে 2825 টাকা। 5% সম্পত্তির মূল্য 2825 টাকা। এবার হচ্ছে 1 মূল্য। এবার দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের এইখানে আরেকটু জিনিস বুঝতে হবে, সেটা দেখো আমি তোমাদের নিচে বোঝাচ্ছি। দেখো কোনো একটি ভগ্নাংশ যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে, যখন আমাদের কম হয় তখন হচ্ছে আমাদের কি হয়, ভাগ। আর যখন আমাদের বেশি হয় তাহলে হচ্ছে তখন হচ্ছে আমাদের কি হয়, গুণ হয়। এবার দেখো 5/7 আছে, তোমাদের 2/7 আছে। এখানে হচ্ছে এটা আমার বড় ভগ্নাংশ, এটা আমার ছোট ভগ্নাংশ। এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড়, লব ছোট। যে ভগ্নাংশের এই যে হরটা বড় হবে, লবটা ছোট হবে, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যখন হচ্ছে কি লবটা বড় হবে, ধরো কিংবা 5/2, এরকম 5/2, এটা দেখো এটা হচ্ছে লবটা বড়, হরটা কি ছোট। যখন এই ভগ্নাংশ থাকবে তখন বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর যখন হচ্ছে কি হবে, লবটা হচ্ছে ছোট হবে, দেখো 5/7, এটা কি লবটা হচ্ছে ছোট, আবার হরটা হচ্ছে বড়। যখন লবটা ছোট হবে, হরটা বড় হবে, তখন অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এই অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় কি হবে, 1-এর কম। 1-এর কি হবে, কম। তোমরা যদি 1-এর কম হবে, তোমরা যদি 5/7কে যদি 7 দিয়ে 5কে ভাগ করো, তাহলে দেখো পয়েন্ট চলে আসবে 50, 7 7 49, তাহলে কত হবে 0.7, আর তারপর ভাগ করলে ডট ডট দিয়ে আসতে থাকবে। তাহলে এই প্রকৃত ভগ্নাংশের মান সবসময় হচ্ছে 1-এর কম হবে, আর অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় হচ্ছে 1-এর বেশি হবে। তাহলে দেখো এই যে 5/7 যে মান, এই মানটা কিন্তু 1-এর থেকে কম। এই যে 1 যেটা আমরা লিখলাম, এটার থেকে এই মানটা কম। এই 5/7 যখন আমাদের 7/7 ভিতরে পুরো 7 থাকবে, তখন হচ্ছে তোমার 1 হবে। তাহলে হচ্ছে এখানে 7 ভিতরে তোমার কত অংশ দেওয়া হচ্ছে, 5 ধরো তুমি ধরো এরকম একটা তরমুজ তুমি কেটে নিলে, এরকম 4টে ভাগ করে নিলে, কিংবা ধরো 7টায় ভাগ করে নিলে, 1 2 3 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা ভাগ করে নিলে, এই যে 7টা ভাগের ভিতরে তোমাকে হচ্ছে এই 5টা ভাগ দিয়ে দেওয়া হলো, তখন হচ্ছে 5/7। যখন সম্পূর্ণ অংশ যদি 1 মানে হচ্ছে এই যে 7টা ভাগ ছিল, সেই 7টার ভিতরে তোমাকে যখন 7টায় দেওয়া হবে, তখন মান হবে কি সম্পূর্ণ 1 হবে। তাহলে হচ্ছে এই যে 5/7 যেটা আমি লিখেছি, এটার থেকে 1 মান কি বড়। যখন বড় হয়, তাহলে দেখো যখন আমাদের পূর্ণ সংখ্যা থাকে, যখন আমাদের বেশি হয়, তখন আমাদের কি হয়, গুণ করতে হয়। কিন্তু যখন আমাদের ভগ্নাংশ থাকবে, কি থাকবে, ভগ্নাংশ থাকবে, যখন আমাদের হচ্ছে বেশি হবে, এটা হচ্ছে পুরো উল্টো হবে। যখন পূর্ণ সংখ্যা তখন যদি বেশি হয়, তাহলে কি হয়, গুণ হয়। যদি ভগ্নাংশ যখন থাকবে, তখন বেশি হলে কি হবে, বেশি হলে হবে ভাগ, পুরো উল্টো। আর কম হলে হবে কি, গুণ। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। এবার দেখো 5/7 যা মূল্য, 1 মানে হচ্ছে বেশি। দেখো 1 মান হচ্ছে বেশি, তাহলে 1 মূল্য কি হবে, সম্পত্তির মূল্য কি হবে, 1 হচ্ছে যদি বেশি হয়, তাহলে আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী হওয়ার কথা কি ছিল, গুণ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের যেহেতু ভগ্নাংশ রয়েছে, এটা আমাদের বিপরীত হবে, তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। 1825 বিভক্ত 5/7। এটাকে যদি আমরা গুণ করে দিই, 1825 গুণ করে দিলে কি হয়, উল্টিয়ে যায়, 7/5 টাকা। এবার দেখো কি রয়েছে, দেখো 2/7 রয়েছে, কি 2/7, 2/7টা কি 1 থেকে কম। 2/7 যদি 1 থেকে কম, তখন কি হবে, কম হলে আমাদের ভাগ হওয়ার কথা, কিন্তু এটা ভগ্নাংশ রয়েছে, উল্টো হবে। কি বললাম, কম হলে গুণ হবে। তাহলে যেটা আছে 1825 গুণিত 7/5, এবার কি হবে, এটা গুণ হয়ে যাবে 2/7। কাটাকাটি করে হবে, 7 7 আমার কাটা গেল, 5 দিয়ে কাটো, এটা 5 দিয়ে কাটছে, 5 5 কত 25, হাতে থাকলো কত 3, থাকলো 3 2 32, 5 6 30, 2 আর 5 25 থাকছে, 5 5 25। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে গুণ করে দাও, 5 2 গুণে 10, হাতে থাকলো 1, 6 2 12 একে 13, হাতে থাকলো 5 2 10 একে 11, 1130 টাকা। তাহলে দেখো সম্পত্তির 2/7 মূল্য কত আসছে আমাদের, 1130 টাকা। দেখো এই জায়গাটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে ভিডিওটি পজ করে আরেকবার দেখে নেবে, তাহলে আশা করছি তোমরা বুঝে যাবে। তাহলে দেখো আমাদের 2/7 মূল্য কত আসছে আমাদের, 1130 টাকা। তাহলে অতএব দিয়ে দেবো, অতএব ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য 1130 টাকা।
তাহলে দেখো এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। বলছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণে খাবারে কত সপ্তাহ চলবে। ধরো তোমাদের এখানে শিবিরের কথা বলে তুমি বাস্তবিক কল্পনা করো। ধরো তোমাদের বাড়িতে 4 জন সদস্য, তোমাদের যে পরিমাণ চাল রয়েছে তাতে ধরো তোমাদের 10 দিন চলবে। কতদিন? 10 দিন ধরে চলবে। এবার তোমাদের বাড়িতে হঠাৎ করে 2 জন আত্মীয় চলে আসলো, তাহলে এখন কতজন সদস্য হলো? 4 জন আগে ছিল, তার সাথে 2 বাড়লো, এখন হচ্ছে কতজন? 6 জন। তাহলে এখন যে 6 জন সদস্য হলো, তোমাদের বাড়িতে 4 জনের কত দিনের চাল ছিল? 4 জন সদস্যের 10 দিনের চাল ছিল, কিন্তু এখন সদস্য সংখ্যা কী হলো? 4 থেকে 2 জন আত্মীয় চলে আসলো, বেড়ে গেলো 6। তাহলে এই 6 জন সদস্য যদি তোমরা খাবারটা খাও তাহলে কি 10 দিন চলবে? 10 দিন চলবে না, কারণ হচ্ছে সদস্য সংখ্যা তোমাদের বেড়েই গেছে, তাহলে খাবারের পরিমাণ প্রত্যেক দিন বেশি লাগবে। তাহলে 4 জন সদস্য যদি 10 দিন চলে, 6 জন সদস্যের কী হবে? কম চলবে, এটাই নিয়ম। তাহলে দেখো এখানে প্রথমে ছিল 48 জন সদস্যের 7 সপ্তাহের খাবার ছিল, কিন্তু এখন 8 জন সদস্য যুক্ত হলো, তাহলে এখন সদস্য কত? 48 যোগ 8, তাহলে কত? 56। তাহলে 56 জন সদস্যের সেই খাবারে কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা এবার 7 নম্বর অঙ্কটা করব। এখন সদস্য সংখ্যা, সৈন্যের সংখ্যা। দেখো আগে কত ছিল? 48 জন, তাহলে 48-এর সঙ্গে কী হলো? 8 জন যুক্ত হলো, তাহলে 48-এর 8-এ 56 জন। এবার আমরা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো কি রয়েছে, কি কি রয়েছে দেখো। একদিকে হচ্ছে জনসংখ্যা বা সৈন্যের সংখ্যা, একদিকে হচ্ছে সপ্তাহ অর্থাৎ কতদিন চলবে সেটা তোমাদের লিখতে বলা হয়েছে। তাহলে কি লিখবো? একদিকে সৈন্য সংখ্যা, আর একদিকে কি লিখবো দেখো? দিন সংখ্যা। দিন সংখ্যা কিসে দেওয়া রয়েছে দেখো? সপ্তাহে দেওয়া রয়েছে। কি? সপ্তাহ। এখানে দেখো প্রথমে ছিল কতজন? 48 জন সদস্য, আমরা 48টা লিখবো। কতদিন কতদিন সে খাদ্যটা চলতো? 7 সপ্তাহ। দেখো তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো, 7 সপ্তাহ। তাহলে এখন সদস্য সংখ্যা কত? 48 যোগ 8, দেখো আমরা উপরে লিখে নিয়েছি, তাহলে এখানে যোগ করে দরকার নেই, তাহলে হচ্ছে 56 জন। 56 জন সদস্যের কতদিন চলবে? এবার দেখো আমরা সম্পর্কটা করবো। এবার দেখো 48 জন, ধরো তোমাদের স্কুলে 48 জন স্টুডেন্ট ছিল, সেখানে তোমাদের খাদ্য হচ্ছে 7 সপ্তাহ চলতো। এখন হচ্ছে ছাত্র সংখ্যা 8 জন নতুন ভর্তি হলো, এখন কি হলো? ছাত্র সংখ্যা বেড়ে গেল, বেড়ে বেড়ে কত হলো? 56 জন। তাহলে যে পরিমাণ খাদ্য 48 জনের 7 সপ্তাহ চলতো, সেই পরিমাণ খাদ্যই যদি থাকে তাহলে 56 জনের কী হবে? কম যাবে। এদিকে দেখো কি হচ্ছে? বেড়েছে, আর এদিকে কী হবে? আমাদের কমবে। তাহলে দেখো পুরো আলাদা, একদিকে বাড়ছে একদিকে কমছে। তাহলে দুটো যদি বিপরীত হয়ে যায় তাহলে আমাদের কী সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমরা কী লিখবো? অতএব সৈন্য সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো ব্যস্ত সম্পর্ক হয়ে গেল, এবার আমরা কী লিখবো? 48 জন সদস্যের বা 48 জন সৈন্যের সেই মজুদ খাবারে 7 দিন চলে। 48 জন সৈন্যের মজুদ খাদ্যে কতদিন চলে? 7 সপ্তাহ চলে। এবার দেখো আমরা কি জানি, এই ঐকিক নিয়ম অঙ্কগুলো করার সময় প্রথমে হচ্ছে 1কে আমাকে বের করতে হয়। তাহলে 1 জন সৈন্যের, এখানে দেখো আমরা ডট ডট দিয়ে করতে পারি, তোমরা যদি ডট ডট দিয়ে করো তাও সমস্যা নেই, তোমরা যদি পুরো লিখে করো তাও কিন্তু সমস্যা নেই। 1 জন সৈন্যের মজুদ খাদ্যে, এবার দেখো 48 জন সদস্য ছিল, সেখানে হচ্ছে যে খাদ্য ছিল তাতে হচ্ছে 7 সপ্তাহ চলতো। এবার হচ্ছে 48 জনের জায়গায় দেখা যাচ্ছে 47 জন, আর স্টুডেন্ট স্কুলে গেল না, এখন বাকি থাকলো কতজন? একজন যদি সদস্য স্টুডেন্ট প্রত্যেক দিন স্কুলে যায় তাহলে সেই পরিমাণ খাবারে কী হবে? বেশি দিন চলবে। তাহলে বেশি যদি হয় তাহলে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমাদের কী হয়? গুণ হয়। 7 গুণিত 48 সপ্তাহ। এবার দেখো আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন কত? ধরো 56, বা সৈন্য সংখ্যা হচ্ছে 56 জন।
56 জন সৈন্যের মজুদ খাদ্যে একজন সদস্যের হচ্ছে যতদিন চলে, একজন সদস্যের কত 7 গুণিত 48 সপ্তাহ চলে। তাহলে 56 জন সদস্য যদি হয় তাহলে কি হবে, কম হবে। কম যদি হয় তাহলে কি হয়, ভাগ। 7 গুণিত 48 ভাগ 56, কাটাই কেটে করো, 7 দিয়ে কাটো 7 আষ্টে 56, তাহলে 8 দিয়ে কাটো 6 আষ্টে 48, তাহলে হচ্ছে 6 সপ্তাহ। তাহলে হচ্ছে 56 জন সদস্য কতদিন চলছে খাবারে, 6 সপ্তাহ। তাহলে দেখো বই দিকে তোমরা লক্ষ্য করো, আমরা এবার উত্তরটা লিখবো কি, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 8 নম্বর অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো। 8 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, একটি জাহাজে 50 জন নাবিকে 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে। দেখো এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো একজন কি বলছে, একটি জাহাজে 50 জন নাবিক ছিল, সেখানে 16 দিনের খাবার মজুদ ছিল। কি বলছে, 10 দিন পরে আরও 10 জন সদস্য নাবিক তাদের সঙ্গে যুক্ত হলো। এবার দেখো 10 দিন পরে মানে হচ্ছে 50 জন নাবিকের যে 16 দিনের খাবার মজুদ ছিল তার 10 দিন পরে, অর্থাৎ এই 50 জন নাবিক 10 দিন কিন্তু অলরেডি খাবার খেয়ে নিয়েছে। 10 দিন পরে মানে সেটাই বোঝাচ্ছে, ধরো তো 50 জন নাবিক ছিল, তাদের 16 দিনের খাবার মজুদ ছিল, তাতে 10 দিন পরে 10 জন যুক্ত হলো, অর্থাৎ 10 দিন তারা এই যে 50 জন নাবিক 10 দিন খাবার খেয়ে নিল। তাহলে বাকি খাদ্যে এই 50 জন নাবিকই যদি থাকতো তাহলে বাকি খাদ্যে তাদের আর কতদিন চলতো, 16 দিন হচ্ছে চলার কথা ছিল, তার ভিতরে তারা 10 দিন খেয়ে নিল, বাকি চলতো কতদিন, 16 বিয়োগ 10, তাহলে হচ্ছে বাকি খাদ্যে আর চলতো তাদের 6 দিন। অর্থাৎ যদি 50 জন নাবিকে আমার থাকতো তাহলে বাকি যে পরিমাণ খাদ্যটা ছিল তাতে আমার কিন্তু 6 দিন চলতো। কিন্তু এখন কি হলো, 10 দিন পর আরও 10 জন যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই যে 50 জন নাবিকের 6 দিন খাবার চলতো, সেটা এখন হচ্ছে নাবিক সংখ্যা কত, 50 যোগ 10, এখন হচ্ছে 60। এখন যদি 60 জন নাবিকের সেই খাবারে কতদিন চলবে, অর্থাৎ হচ্ছে 50 জন নাবিকের 16 দিনের খাবার ছিল, তার থেকে 10 দিন খাওয়ার পরে 10 জন হচ্ছে যুক্ত হলো, অর্থাৎ 50 জন নাবিকের 6 দিনের খাবার এখন 60 জন নাবিক কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে করবো দেখো, 10 দিন খাবার পর বাকি খাদ্যে 50 জন নাবিকে চলবে। তাহলে দেখো আমাদের 16 দিন, 50 জন নাবিকের হচ্ছে 16 দিন খাদ্যতে চলতো, কিন্তু 10 দিন যেহেতু খেয়ে নিয়েছে তাহলে বাকি খাদ্যের কতদিন চলবে, 16 বিয়োগ 10, তাহলে বাকি খাদ্য হচ্ছে চলবে কত দিন, হচ্ছে 6 দিন চলবে। কিন্তু এখন হচ্ছে জনসংখ্যা কিন্তু নাবিক সংখ্যা 50 নয়, এখন কি হলো 10 জন যুক্ত হলো, তাহলে এখন নাবিক সংখ্যা কতজন, 50 যুক্ত 10 জন, দেখো যুক্ত হলো 10 দিন পরে 10 জন যুক্ত হলো, তাহলে হচ্ছে 60 জন। দেখো এই যে 50 জন নাবিকের আর খাদ্যে চলতে হচ্ছে 6 দিন, কিন্তু এখন হচ্ছে 60 জন হয়ে গেল, তাহলে 60 জন নাবিকের কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তারপরে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো আমরা এবার কি লিখতে পারি, একদিকে হচ্ছে নাবিক সংখ্যা, একদিকে হচ্ছে দিন সংখ্যা। নাবিক সংখ্যা, এদিকে হচ্ছে দিন সংখ্যা। দেখো নাবিক সংখ্যা কতজন, 50 জন নাবিকে। এখন কিন্তু আমরা 16 জন লিখবো না, এই 50 জন নাবিকেরা হচ্ছে যেটা আমি বিয়োগ করে পেলাম, 10 দিন খাওয়া যেহেতু হয়ে গিয়েছে তাহলে 6 দিন চলে, মজুদ খাদ্যে কতদিন চলে, 6 দিন। এখন হচ্ছে জনসংখ্যা কতজন, নাবিক সংখ্যা 60 জন, তাহলে এখানে 60 জন নাবিকে কতদিন চলবে। তাহলে দেখো 50 জন নাবিকের যে খাদ্য 6 দিন চলে, 60 জন নাবিকে সেই খাদ্য কি হবে, কম দিন চলবে, কারণ হচ্ছে নাবিক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে যে পরিমাণ খাদ্য মজুদ ছিল তাতে হচ্ছে দিন সংখ্যা কমে যাবে। তাহলে এদিকে হচ্ছে কি হচ্ছে দেখো বাড়ছে, এদিকে কি হচ্ছে বাড়ছে, এদিকে আমার কি হবে দেখো কমবে। তাহলে কি হচ্ছে, একদিকে বাড়ছে একদিকে কমছে, আমাদের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব নাবিক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে।
নাবিক সংখ্যা দিন সংখ্যার মধ্যে আমাদের কি সম্পর্ক রয়েছে দেখো, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারি যে 50 জন নাবিকের বাকি খাদ্যে 6 দিন চলে, একজন নাবিকের কতদিন চলে, 60 জন নাবিকের কতদিন চলে, এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা এটাই লিখবো, আমরা 50 জন নাবিকের বাকি খাদ্যে 6 দিন চলে। তাহলে একজন নাবিকের বাকি খাদ্যে 50 জন নাবিকের যে খাবারটা 6 দিন চলে, একজন নাবিকের সেই খাবারটা কি হবে, বেশি চলবে। বেশি হলে আমাদের কি হয়, গুণ হয়। তোমরা কিন্তু এটা বারবার মনে রাখবে, বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয়। এটা হচ্ছে যখন হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে, যখন আমাদের ভগ্নাংশ থাকবে, যেরকম আমাদের 6 নম্বর অঙ্কটা করলাম, ভগ্নাংশ থাকলে সেটা হচ্ছে আমাদের উল্টো হয়ে যাবে, বেশি হলে ভাগ হবে, কম হলে গুণ হবে। এবার দেখো আমাদের নাবিক সংখ্যা এখন কতজন, 60 জন। 60 জন নাবিকের বাকি খাদ্যে আমরা কি জানি যে এবার হচ্ছে এই লাইনটাকে আমাকে নিতে হবে। একজন নাবিকের যতদিন খাদ্যতে চলে, 60 জন নাবিকের তার থেকে কি চলবে, একজন নাবিকের যে পরিমাণ খাবারে যতদিন চলে, কোনো একটি পরিমাণ খাবার যতদিন চলবে, 60 জন নাবিকের কী হবে, কম চলবে। কম হলে কী হবে, ভাগ হয়ে যায়। 6 × 50 ভাগ দিয়ে হচ্ছে 60। দেখো 0 0 আমার কেটে গেল, এই 6-এর সাথে 6 কেটে গেলে থাকছে কত, 5 দিন। উত্তর আমার কত চলে আসছে দেখো, 5 দিন কিন্তু আমার উত্তর চলে আসছে। তাহলে আমরা কি লিখবো, অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। বাকি খাবারে সকলের কতদিন চলবে, 5 দিন চলবে। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসেব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজটি। দেখো 8 নম্বর অঙ্কটার মতো, এখানে ধরো 20 জন লোক তোমাদের বাড়ি হচ্ছে 30 দিনে সারিয়ে দেবে, সেটা হচ্ছে ঠিক করলো, কিন্তু কি করলো, তারা হচ্ছে 6 দিন পরে, এই জায়গাটা তোমাদের একটু ভেরি ইম্পর্টেন্ট, 6 দিন পরে মানে হচ্ছে 6 দিন কিন্তু তারা 20 জন লোক কাজ করেছিল। তাহলে হচ্ছে এই যে 20 জন লোকের 30 দিন লাগতো, তারা 6 দিন কাজ করে নিল। তাহলে 20 জন লোকই যদি আমার থাকতো, তাহলে বাকি আর কত দিন লাগতো, আমাদের 30 দিন লাগতো, কিন্তু 6 দিন যেহেতু তারা কাজ করেছে, তাহলে 30 বিয়োগ 6 তাহলে হচ্ছে 24 জন সদস্য আমাদের 24 দিন আমাদের লাগতো যদি 20 জন করে আমাদের নিয়োগ করা হতো। কিন্তু এখন কি হলো, 8 জন সদস্য আমাদের যদি 20 জন করে আমরা এরকম 20 জন করে নিয়োগ করতাম, তাহলে যে কাজ ছিল সেটা হচ্ছে আমাদের আর 24 দিন লাগতো, কিন্তু হচ্ছে 8 জন অসুস্থ হয়ে পড়লো। তাহলে 20 বিয়োগ 8 তাহলে হচ্ছে এখন হচ্ছে 12 জন করে যদি তুমি মিস্ত্রি নিয়োগ করো, তাহলে কতদিন আমার হচ্ছে কাজটি সারাতে লাগবে সেটা বের করতে হবে। তাহলে দেখো 20 জন সদস্য যেহেতু 30 দিন লাগতো, তারা 6 দিন কাজ করলো, তাহলে বাকি আর কতদিন লাগতো 20 জন সদস্যের, 24 দিন। কিন্তু যেহেতু এই যখন 6 দিন কাজ করার পর 8 জন হচ্ছে অসুস্থ হয়ে গেল, তাহলে 20 জন থেকে এখন হচ্ছে কতজন আসছে, 12 জন। তাহলে এই যে 12 জনের আর সেই কাজটি করতে কতদিন লাগবে, এটাই হচ্ছে আমাদের কনসেপ্টটা যদি তোমরা একবার বুঝে যাও, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা হবে না। তাহলে দেখো এবার হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা করব। বাকি কাজ 20 জন লোক করবে। দেখো 30 দিনে করতো, 6 দিন হচ্ছে করে দিয়েছে কাজটা, তাহলে 30 বিয়োগ 6 সমান হচ্ছে 24 দিন। 24 দিনে এখন লোক সংখ্যা, এখন লোক সংখ্যা এখন হচ্ছে দেখো কতজন লোক ছিল আমাদের, 20 জন। তাহলে 12 জন যেহেতু অসুস্থ হয়ে গেল, তাহলে কতজন অসুস্থ হলো, 8 জন অসুস্থ হয়ে গেল, তাহলে 20 বিয়োগ 8 সমান হচ্ছে 12 জন। তাহলে দেখো এখন লোক সংখ্যা হচ্ছে কতজন, আমাদের হচ্ছে 12 জন লোক সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এবার কি লিখবো, যে লোক সংখ্যা একদিকে হচ্ছে দিন সংখ্যা বা কাজের দিন সংখ্যা। লোক সংখ্যা আর একদিকে কি লিখবো দেখো, কাজের দিন সংখ্যা। কাজের দিন সংখ্যা দেখো আমরা হচ্ছে 20 জন সদস্যই যদি আমরা নিয়োগ করতাম, তাহলে যে বাকি কাজটা ছিল কতদিনে চলতো, আমরা কিন্তু 30টা লিখবো না, কারণ হচ্ছে 6 দিন কাজ করে নিয়েছে। আর এই যে বাকি যে 12 জন লোক আছে, এরা কাজটা করবে কি, এই 24 দিনে যতটুকু 20 জন লোক 24 দিনে করতো সেই কাজটা করবে, তার জন্য এখানে হচ্ছে 24 দিন। এবার হচ্ছে 12 জন লোক, এবার কত, 12 জন লোকে কতদিন করবে। এবার দেখো
যদি 20 জন লোকের একটি কাজ করতে 24 দিন সময় লাগে, তাহলে 12 জন করে যদি লোক নিয়োগ করো, ধরো কল্পনা করো তোমাদের একটি বাড়ি তৈরি করছে, যেখানে হচ্ছে যদি 20 জন করে তুমি লোক প্রত্যেক দিন নিয়োগ করো, সেই কাজটা হচ্ছে 24 দিনে শেষ করবে। কিন্তু তুমি 20 জন করে নিয়োগ করলো না, তুমি হচ্ছে 12 জন করে কাজটি 12 জন লোক নিয়োগ করে কাজটি করাতে, তাহলে কী হবে, কাজের দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এদিকে আমার কী হচ্ছে দেখো, কমছে, কী হচ্ছে কমছে, কিন্তু এদিকে আমার কী হবে, বাড়বে। তাহলে দেখো দুই দিকে কি হচ্ছে, দুটো বিপরীত হচ্ছে, একদিকে কমছে একদিকে বাড়ছে। যদি বিপরীত হয় তাহলে হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। অতএব লোক সংখ্যা ও কাজের দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। লোক সংখ্যা কাজের দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি লিখব, 20 জন লোক কাজটি শেষ করে 24 দিনে। 20 জন লোক কাজটি শেষ করে কত দিনে, 24 দিনে। একজন, আমরা কি জানি, এক দিয়ে বের করতে, একজন লোক কাজটি শেষ করে, 20 জন লোক কাজটি যদি 24 দিনে শেষ করে, একজন লোক যদি কাজটি করে, তাহলে কি হবে, দিন সংখ্যা বেড়ে যাবে। যদি বাড়ে তাহলে আমাদের কি হয়, গুণ হয়, 24 গুণিত 20। এবার হচ্ছে কতজন, এখন হচ্ছে 12 জন, 12 জন লোক কাজটি শেষ করে। দেখো এবার তোমরা ভাবতে পারো যে 20 জন লোক কাজটি 24 দিনে শেষ করে, 12 জন লোকে কি হবে, কাজটি কম দিনে শেষ করবে। কিন্তু হচ্ছে আমরা এখানে কল্পনা করবো কি, একজন লোক কাজটি শেষ করে এত দিনে, 12 জন লোক কি হবে, কাজটি কত দিনে শেষ করবে, 12 জন লোক কিন্তু কাজটি হচ্ছে শেষ করতে কিন্তু কি লাগবে, কম কম দিন লাগবে। দেখো 21 লোক কাজটি যত দিনে করে, তুমি যদি 12 জন লোক নিয়োগ করো, তাহলে কাজটি কি হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি কম হয় তাহলে কি হবে, ভাগ হবে, 24 গুণিত 20/12, 12 দিয়ে কেটে দাও, 12 দুগুণে 24, তাহলে 20 দুগুণে 40 দিন। তাহলে আমার উত্তর কি আসছে দেখো, এখানে একটা কল্পনা করো, এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে দেখো, 24 থেকে বাড়বে উত্তর, আমার কি হচ্ছে দেখো, 24 থেকে কিন্তু বেশি উত্তর এসছে। আমাদের কত উত্তর এসছে, হচ্ছে কি যে 40 দিন কিন্তু উত্তর এসছে। এবার দেখো তোমাদের বইয়ের উত্তর কি চেয়েছে সেটার দিকে তোমরা একবার লক্ষ্য করো। কি বলা হচ্ছে দেখো, হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানো কাজ শেষ করবে। কত দিনে তারা বাড়ি সারানো, এই যে 12 জন লোকের হচ্ছে 40 দিন সময় লাগছে, কিন্তু এই যে 20 জন লোক যখন সদস্য ছিল, 20 জন লোক কত দিনে কাজটি করেছিল, 6 দিন। কতদিন, 6 দিন। দেখো 20 জন লোক 6 দিন কাজটি করেছিল, আর যে বাকি কাজটুকু থাকলো সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগছে, 40 দিন। তাহলে কাজটি শেষ করতে, প্রথম থেকে শেষ করতে মোট কতদিন সময় লাগছে, 40 যুক্ত 6 সমান 46 দিন। অতএব 40 যুক্ত 6 46 দিনে তারা, বইয়ের দিকে তোমরা লক্ষ্য করো, বই তোমাদের উত্তর কিন্তু লেখা যাবে, বাড়ি সারানোর কাজটি শেষ করবে। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করবো। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। এখানে দেখো তিনটে সম্পর্ক, একজন জন, দিন আর হচ্ছে বিঘা। তাহলে হচ্ছে আমাদের এখানে তিনটে সম্পর্ক রয়েছে। এবার হচ্ছে আমরা তিনটে সম্পর্ক দিয়ে অঙ্কটা করব। তাহলে প্রথমে আমরা কি লিখব, কয় নম্বর, 10 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কি রয়েছে, একদিকে হচ্ছে জনসংখ্যা, দিন সংখ্যা আর হচ্ছে জমির পরিমাণ, ব্যাকেটে হচ্ছে বিঘা। তাহলে আমরা সেটাই লিখব, কৃষক সংখ্যা একদিকে হচ্ছে দিন সংখ্যা, যেহেতু আমাদের তিনটে আছে এটা মাঝে পড়লো, আর একদিকে হচ্ছে জমির পরিমাণ, জমির পরিমাণ ব্যাকেটে হচ্ছে বিঘা। এখানে দেখো প্রথমে দেখো বইয়ের দিকে 25 জন কৃষক, তাহলে 25 জন কৃষক 12 দিনে 12 লিখলাম, কত বিঘা জমি চাষ করে, 15 বিঘা। এবার দেখো 30 জন কৃষক 16 দিনে
কত বিঘা জমি চাষ করবে। এবার দেখো দুটো সম্পর্ক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা দুটো সম্পর্ককেই তৈরি করব। দুটো সম্পর্ক এই অঙ্কগুলো করার নিয়ম কি দেখো, প্রথমে হচ্ছে একবার কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক নির্ণয় করব, আর একবার হচ্ছে দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক নির্ণয় করব। তাহলে আমরা প্রথমকার এটার সঙ্গে এটার সম্পর্ক নির্ণয় করবো, তাহলে মাঝেরটা ধরে আমরা ঢেকে দিচ্ছি, ধরো এরকম করে ঢেকে দিলাম, তাহলে বোঝার সুবিধা হবে। এবার দেখো 25 জন কৃষক হচ্ছে 15 বিঘা জমি চাষ করতে পারে। ধরো 25 জন কৃষক মাঠে তুমি লাগিয়ে দিলে, তোমার একদিনে হোক 15 বিঘা জমি চাষ করে। এবার তুমি যদি 30 জন কৃষককে তুমি মাঠে কাজ করতে নিয়োগ করতে, তাহলে তারা কি করতো, বেশি পরিমাণ জমি, 25 জন যত বিঘা জমি চাষ করে 30 জন হচ্ছে তার থেকে বেশি পরিমাণ জমিকে চাষ করতে পারবে। তাহলে এদিকে কি হচ্ছে দেখো, বাড়ছে, এদিকে কি হবে, বাড়বে। তাহলে দেখো কৃষক সংখ্যা জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক হয়ে গেল, দুই দিকে যদি আমাদের বাড়ে তাহলে হচ্ছে সরল সম্পর্ক কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কি লিখব, অতএব কৃষক সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। দেখো এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে এটা আমরা ঢেকে দেবো। এবার হচ্ছে দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, অর্থাৎ যেটা সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটার সঙ্গে দুটো সম্পর্ক। এবার দেখো 12 দিনে হচ্ছে 15 বিঘা জমি চাষ করে, 12 দিনে, তাহলে 16 দিন যদি নিয়োগ করা হতো, যে তাহলে কাজে যদি 16 দিন নিয়োগ করা হতো, তাহলে কি করতো, বেশি পরিমাণ জমি চাষ করতো। ধরো তোমাদের মাঠে ধরো 5 জন করে শ্রমিক নিয়োগ করলো, 12 দিনে হচ্ছে 15 বিঘা জমি তারা নিড়িয়ে ফেললো। এবার তুমি দেখলে যে 12 দিনে তুমি এই সেই 5 জন কৃষক কি হচ্ছে 16 দিন নিয়োগ করলে, তাহলে কি হবে, তারা 15 বিঘার চেয়ে বেশি হচ্ছে পরিমাণ জমি নিড়াবে। এদিকে কি হচ্ছে, বাড়ছে, এদিকে আমার কি হবে, বাড়বে। তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, কি সম্পর্ক, দুই দিকে বাড়লে আমাদের হচ্ছে সরল সম্পর্ক। আবার দিন সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো আমরা হচ্ছে এবার হচ্ছে সম্পর্কটা তৈরি হয়ে গেল। এবার আমরা সমাধান করব। কি লিখবো দেখো, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। এবার দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। এবার এই যে দুটো রয়েছে, এবার দেখো একদিকে কি রয়েছে 25 আর একদিকে 12, এই দুটোর ভিতরে আমরা যে কোনো এক জায়গায় 1 দিব, আর একটা যেটা রয়েছে সেটা লিখে দেবো। তাহলে আমি এখানে 25টা রাখলাম, এখানে এটার নিচে আমরা 1 দেবো। 25 জন কৃষক 1 দিনে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। এর 25 জন কৃষককে যদি একদিন শুধুমাত্র নিয়োগ করা হয়, তাহলে কি হবে, তারা হচ্ছে কম পরিমাণ চাষ করবে। কম যদি হয় তাহলে হচ্ছে কি হবে, ভাগ হবে। ভাগ কি হবে, উপরে যেটা রয়েছে সেটাই থাকবে, যেটার নিচে আমরা 1 দিলাম সেটা নিচে চলে যাবে, এত বিঘা। এটার নিচে তো 1 হলো, এবার আমরা এটার নিচেও 1 দেব। একজন কৃষক, এখানে 1 ছিল 1ই থাকলো, 1 দিনে। এবার 25 জন কৃষক একদিনে 15/12 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একজন কৃষক একদিনে, 25 জন কৃষক একদিনে যে পরিমাণ জমি চাষ করতে পারবে, একজন কৃষক একদিনে কি সেই পরিমাণ জমি চাষ করতে পারবে? সেই পরিমাণ জমি চাষ করতে পারবে না, কম পরিমাণ জমি চাষ করতে পারবে। যদি কম হয় তাহলে কী হয়, ভাগ হয়। 15/12 ভাগ মানে হচ্ছে নিচে গুণিত, এখানে হচ্ছে কত রয়েছে, 25 রয়েছে, 25টা হয়ে গেল। এখানে তোমাদের মনে হতে পারে আমরা এখানে গুণিত দিলাম, তার জন্য কিন্তু ভাগ হলো না, গুণ হলো, ভাগই হলো। কারণ হচ্ছে যখন আমরা নিচে লিখবো তখন সেটা আমাদের ভাগই কিন্তু হয়ে যায়। তাহলে দেখো এত বিঘা। এবার এবার কি রয়েছে দেখো, তোমরা উপরের দিকে একবার লক্ষ্য করো, একদিকে রয়েছে 30 আর একদিকে রয়েছে 16। এবার এই 30 আর 16-র ভিতরে আমরা এই যে দুটো 1 রয়েছে, যে কোনো একটাকে আমরা ব্যবহার করব। এবার দেখো এখানে আমি 1ই রাখলাম, এটাতে আমি প্রথমে ব্যবহার করি একজন কৃষক কি দেখো দিন সংখ্যাতে 16 দিনে। একজন কৃষক একদিনে যে পরিমাণ জমি চাষ করবে, একজন কৃষক 16 দিনে তার থেকে বেশি পরিমাণ জমি চাষ করবে। বেশি হলে কি হয়, গুণ, তাহলে উপরে হয়ে যায় 16/15 গুণিত 25 বিঘা।
এটা তো আমার 16 হয়ে গেল। এবার জনসংখ্যার জায়গায় দেখো কৃষক সংখ্যাতে কি রয়েছে, 30 রয়েছে, তাহলে 30 জন কৃষক 16 দিনে, একজন কৃষক 16 দিনে যে পরিমাণ জমি চাষ করবে, 30 জন কৃষক 16 দিনে তার থেকে কি হবে, বেশি পরিমাণ জমি চাষ করবে। তাহলে বেশি হলে কি হয়, গুণ হয়ে যায়। গুণ হয়ে তো কি বসবে, একের নিচে। এবার একের নিচে যেটা দিলাম সেটা 30, তাহলে 30 15 গুণিত 12, এখানে দেখো 12 রয়েছে, 12 গুণিত 25। এবার দেখো কাটাকাটি করে 5 দিয়ে কাটো, 3 5 15, এখানে 5 5 5 25, 5 দিয়ে কাটো 5 6 30, 6 দিয়ে কেটে দিতে হবে, 6 দুগুণে 12। এবার হচ্ছে 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, কত থাকছে 3 আর 8, 3 গুণিত 8, 3 আসছে কত 24, 24 বিঘা। কত উত্তর আসছে দেখো 24 বিঘা। তাহলে আমরা উত্তর লিখবো অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। তাহলে দেখো ক্লাস 7-এর নিজে করে 1.2-এর যে অঙ্কগুলো ছিল পার্ট 1 এবং পার্ট 2-তে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।